আমার ছেলে মানসিকভাবে ঠিক ছিল না, মেন্টালি সিক ছিল। তখন রোহিণী ওকে বাইরে থেকে খুব সাপোর্ট করছিল। তখন আমরাই ভাবলাম যে বাড়ির বউ বাড়ির ভেতরে আসুক, বাইরে থেকে কেন সাপোর্ট করবে। তাই রোহিণীকে আবার আমরা বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। আর দেখুন, রোহিণীর সাথে আমার ছেলের বহু বছরের সম্পর্ক। ওই শবনম খাতুন মাঝখানে ঢুকে নষ্ট করতে চেয়েছিল সম্পর্কটাকে। দেবদীপ বলে একটা ছেলের সাথে ওর তো রীতিমতো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ও যেদিন শুনেছে যে আমার ছেলের বিয়ে রোহিণীর সাথে, আবার ওই সাজেই চলে এসেছিল। অদ্ভুত ব্যাপার। ও তো এতদিন পরে অভিযোগ করছে, মানে অনেক আগে অভিযোগটা করা উচিত ছিল। আজকেও তো আসেনি। দেখুন, অভিযোগ দেরিতে করলে যে সেই অভিযোগ গ্রাহ্য হবে না এমনটা তো নয়। আপনারা ভুল করছেন। একজন মানুষ কিন্তু যে কোনো সময় অভিযোগ করতে পারে। আর তাছাড়া তখন তো তিনি অসুস্থ ছিলেন, অভিযোগ করার মতো কোনো অবস্থাতেই ছিলেন না। কাজেই অভিযোগ যখন এসেছে তখন তো আমাদের তা তদন্ত করতেই হবে। আচ্ছা, এবার আপনি বলুন তো, সেদিন ঠিক কি ঘটেছিল? সেদিন আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম। খুব বড় বড় ঢেউ আসছিল সেদিন সমুদ্রে। আমার জলে খুব ভয়, তাই আমি বেশি দূর যাইনি। কিন্তু শবনম অনেকটা দূর এগিয়ে যায়। হঠাৎ করে একটা বড় ঢেউ আসে, আর তারপর শবনমকে আমি দেখতে পাই না। আর তারপর একের পর এক বড় ঢেউ আসতে থাকে। আমি অনেক খোঁজাখুঁজি করি, অনেক ডাকাডাকি করি শবনমকে, কিন্তু শবনমের কোনো সাড়া পাইনি। শবনমকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি অনেক বিচে যাই, অনেক বিচে গিয়ে ওর খোঁজ করি, লোকজনকে জিজ্ঞেস করি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। কেউ কিচ্ছু দেখেনি, কোথাও কোথাও কিছু দেখেনি। আচ্ছা, আপনি কখনো জানতে চাননি ও ফিরে আসার পর যে কিভাবে হঠাৎ মিসিং হয়ে গেল? কোনো বিচেই ওকে কেন আর খুঁজে পাওয়া গেল না? আর তারপর কখন ওকে হঠাৎ করে অন্য কোথাও পাওয়া গেল, এই কথাটা তো আপনার তখনই জানা উচিত ছিল। প্রথম কথা, আমি তো জানতামই না যে ও ফিরে এসেছে। আমাদের এটা মনে হয়েছিল যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ও বাবা, আপনার মনে হলো আর আপনি সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেললেন? দেখুন, আমি ওর অনেক খোঁজ করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও কোনো ট্রেস পাইনি। ওকে খুঁজে পাইনি কোথাও। তারপর এটা ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। পুলিশ বলেছিল যে ওর কোনো খোঁজ পেলে আমাদেরকে জানাবে, ইনফর্ম করবে, কিন্তু পুলিশও আমাদেরকে কিচ্ছু জানায়নি। একটা মানুষ কতদিন এভাবে অপেক্ষা করবে? আর তাছাড়া ও যেভাবে হারিয়ে গেছে, ও যেভাবে মিসিং হয়েছে, তারপর আমরা কি করে এটা মেনে নেব যে একটা মানুষ এতদিন পরে বেঁচে আছে? কম খুঁজেছে ওরা, কম চেষ্টা করেছে। এবং সেই পরিস্থিতিতে আমার হাজবেন্ডের, যশের কি মেন্টাল কন্ডিশন হয়েছিল আপনারা কিছু জানেন না। প্লিজ, আমি কিন্তু এখন আপনার সঙ্গে কোনো কথা বলছি না। দেখুন, বলছিলাম যে এই ব্যাপারটাকে নিয়ে আর জল ঘোলা করবেন না। মানে ওর তো একটা রেপুটেশন আছে, তাছাড়া আমাদের ফ্যামিলিরও একটা রেপুটেশন আছে। শুধু শুধু ব্যাপারটাকে নিয়ে জল ঘোলা করে, মানে ওরা অনেক দিন পর আবার একসঙ্গে হয়েছে। কি বলুন তো, ওই অন্যের কথা শুনে ওদের মধ্যে আবার কোনো ডিস্টারবেন্স আসুক ওদের রিলেশনশিপে, এটা আমরা কেউ চাই না। বুঝলাম, এটা যেরকম আপনারা চান না, ঠিক তেমনই শবনম খাতুনও চান তার অপরাধীদের খুঁজে বার করতে। তার মতে 3 জন ছেলে তাকে জলের তলায় টেনে নিয়ে যায়। মিথ্যে কথা। আপনি কি করে জানলেন? শুনুন, সে যখন বলেছে তখন সত্যি কথাই বলেছে।
সে সত্যি বই মিথ্যে কথা বলার মেয়ে নয়, আমি আপনাকে বলছি। মা মা শুনুন, আপনি যেমন এই কথাটা বলছেন, আমি তো উল্টোটাও বলতে পারি যে ও প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলে। আপনারা তদন্ত করুন, এর আগেও অনেক ঘটনা ঘটেছে তাকে নিয়ে। আপনারা একটু খোঁজ খবর করলেই সবটা জানতে পারবেন। আর হ্যাঁ, আপনারা আরেকজনের সঙ্গে যোগাযোগ করুন, তিনি ওদেরই এক বন্ধু, তার নাম রাহুল। রাহুলের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা সব কিছু জানতে পারবেন। দেখুন, উনি থানায় নিয়ে আসেন প্রথম শবনম খাতুনকে। ওনার নম্বরও আমাদের কাছে আছে, আমরা পরে নিশ্চয়ই ওনার সঙ্গে যোগাযোগ করব। দেখুন অফিসার, আমরা মোটের ওপরে চাই সত্যিটা জানতে। যেটা সত্যি সেটা সামনে আসুক, সেটাই বলা হোক। যদি 3 জন লোক জলের তলায় ওকে অ্যাটাক করে, ওর হাত ধরে টেনে নিয়ে যায়, তাহলে ওই 3 জন লোক কে, কার, আবার তাদের স্বার্থটাই কি, সেটা তো আমাদের জানার দরকার, তাই না? আর সেই 3 জন লোক এখন কোথায় গেল সেটাও তো আপনাদের জানতে হবে। ও কি বলেছে সেই 3 জন লোককেও চেনে? বলেছে আপনাদের সঙ্গে তাদের প্রথম আলাপ হয়েছিল চায়ের দোকানে। আগে কখনো সেই ছেলেগুলোকে আপনারা দেখেননি। আর শবনমের এটাও মনে হয়েছে যে ওই 3 জন লোককে প্লান্ট করা হয়েছে। কি বলছেন এসব? কে প্ল্যান্ট করবে? আমি প্ল্যান্ট করব? তখন আমার মাকে নিয়ে জমে মানুষে টানাটানি চলছে, কি বিপর্যস্ত অবস্থা আমার। ইনফ্যাক্ট আমি যশকে ফোন করেছিলাম, আপনি জিজ্ঞেস করুন। এমনও তো হতে পারে যে ঘটনাটা কতদূর এগোচ্ছে সেটা জানবার জন্যই আপনি যশকে ফোন করেছিলেন। মানে ওদের রিয়াকশন কি হয় সেটা বোঝার জন্যই আপনি ফোনটা করেছিলেন। স্যার এসব কি বলছেন আপনি? আপনি আমাকে খুনি বানানোর চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি না। আমি একজন ভদ্রবাড়ির মেয়ে, একটা ভদ্রবাড়ির বউ, আমি কেনই বা কাউকে... আপনি কেন কাউকে খুন করতে যাবেন তার হাজারটা এভিডেন্স আছে, হাজারটা ঘটনা আছে। দেখুন, আমরা কিন্তু একদম কোনো তদন্ত না করে এখানে চলে আসিনি। আপনাকে শুধু একটাই কথা বলবো, যদি সত্যি আপনি কাউকে প্লান্ট করে থাকেন তাহলে তাদের নাম বলুন। এতে আপনার উপকারী হবে। আর যদি তা নাও করে থাকেন, যদি জানেন যে কোন 3 জন শবনম খাতুনের শত্রু ছিল, তাহলে আপনি তাদের নামটাও বলুন। এতেও কিন্তু আপনার উপকারী হবে। না 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 না, এটা ইম্পসিবল। আমার মনে হয় রোহিণী এরকম কোনো কাজ করতে পারে না, আর ওরকম লোকের সাথে রোহিণীর কোনো যোগাযোগও থাকতে পারে না। ওয়েল দেন আই এম সরি টু সে, তাহলে আমাদের এই যোগাযোগটা টেনে বার করতে হচ্ছে। আজ আসছি তাহলে, নমস্কার। ভবিষ্যতে নিশ্চয়ই যোগাযোগ হবে আবার। চলি, হ্যাঁ, চলো। বলুন, আর কি অসুবিধা হচ্ছে? পেট ব্যথা করে, ঘুমোতে পারি না রাত্রিবেলা। আচ্ছা, টেস্টগুলো করাননি কেন? পেটে কেন ব্যথা করে সেটা তো টেস্টগুলো করিয়ে জানতে হবে, এমনি তো আর জানা যাবে না। আমি কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছিলাম যে টেস্টগুলো করাতে হবে, তাহলে করাননি কেন? এই হসপিটালে তো ডেটই পাইনি। হসপিটালে ডেট পাননি তো বাইরে থেকে কেন করাননি? শরীরটা তো আপনার খারাপ, আপনাকে তো বাইরে থেকে টেস্টগুলো করাতে হবে। আর ভুল হবে না দিদি, এবার নিশ্চয়ই করে নেব। যা ভোগা ভুগছি, যা কষ্ট পাচ্ছি, একটু পেট ব্যথা কমার ওষুধ দিন না দিদি। পেটে ব্যথার ওষুধ লিখে দিলে পেটে ব্যথা কমে গেলে এত টেস্টগুলো করাবেন না।
টেস্টগুলো না করালে কিন্তু খুব ক্ষতি হবে, আমি বারবার আপনাকে বলছি। আমি একটা পেন কিলার দিচ্ছি ঠিকই, খুব ব্যথা হলে খাবেন, না হলে কিন্তু খাবেন না। আর আবার লিখে দিচ্ছি আমি, টেস্টটা করিয়ে নেবেন, ভুল যেন না হয়। এই নিন। আপনি ভাবতে পারবেন না কি প্রচন্ড ব্যথা করে পেটে। ভাবতে পাচ্ছি, কিন্তু কি বলুন তো, এই ওষুধটা সবসময় খাওয়া ভালো নয়। যখন অসহ্য ব্যথা করবে তখনই ওষুধটা খাবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিয়ে নেবেন। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি ব্যস্ত আছি, পেশেন্ট দেখছি, দেখতে পাচ্ছ না? মানে যদি কোনো জরুরি কথাও থাকে, জানতে তো হবে যে সে কথাটা আমি শুনবো কিনা। উইদাউট মাই পারমিশন কিভাবে তোমরা আমার চেম্বারে ঢুকে যেতে পারো? আপনার হয়ে গেছে, আপনি আসুন। বারণ করেছিলাম তোকে, আমি 1000 বার বারণ করেছিলাম কিন্তু, যে তুই শাবনামের সাথে এটা নিয়ে একটা কথাও বলবি না, এখানে সিন ক্রিয়েট করবি না। আমি না সত্যি বুঝতে পারছি না, আমার পারমিশন ছাড়া সবাই মিলে কেন আমার চেম্বারে ঢুকে এসেছেন? রোহিণীর নামে তুমি থানায় কমপ্লেন করেছো? কেন? করা বারণ? আসলে কি জানো তো, রোহিণীর সঙ্গে আমার বিয়েটা তুমি সহ্য করতে পারোনি, আর তার জন্যই তুমি পেছনে লাগছো। ঠিকই বলেছো বোধহয়। আমি ঠিকই বলি, আমি সবসময় ঠিকই বলি, কখনো ভুল বলি না, আর আমার অ্যানালাইসিস কখনো ভুল হয় না। কিন্তু আরেকটা কথা জেনে রাখো শবনম, তোমার সাথে মাঝখানে আমি যেই দিনগুলো কাটিয়েছি, যে মুহূর্তগুলো কাটিয়েছি, আমার মনে হয় আমি আমার সময় নষ্ট করেছি। বেশি দিন তার সময় নষ্ট হয়নি। আর এটা যে শুধু তোমার মনে হয় তা কিন্তু নয়, মানে তোমাকে উল্টো দিকটাও জানতে হবে, এটা আমারও মনে হয় যে আমিও সত্যি আমার সময় নষ্ট করেছি, তোমার সাথে বিয়ের আগে এবং বিয়ের পরে। শোনো শাবনাম, তোমাকে আমি একটা কথা বলি, নিজেদের মধ্যে বেকার বেকার অশান্তি করে তো কোনো লাভ নেই। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, বারবার বলছি, তোমার ওই অ্যাক্সিডেন্টের পরে যশের মানসিক অবস্থা যা হয়েছিল, সেই অবস্থায় ওকে আমার পক্ষে একা ছাড়া সম্ভব হয়নি। এক প্রকার একটা সিচুয়েশনের আন্ডারে বাধ্য হয়ে আমি ওকে বিয়েটা করেছি, কিন্তু তার মানে এই নয় যে তুমি এর রিভেঞ্জটা, এর প্রতিশোধটা এভাবে নেবে। এর সাথে ওর কোনো সম্পর্ক নেই রোহিণী দি। এখন তুমি আমাকে দিদি বলে ডাকছো শাবনাম, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমারই সর্বনাশটা করছো, এত বড় সর্বনাশ করছো। এত ঝড়ঝঞ্ঝা সামলে যখন ফাইনালি আমরা সেটেল করছি আমি আর যশ, তখন যদি বাড়িতে থানা পুলিশ হয়, তুমি ভাবতে পারো বাড়ির লোকগুলোর মানসিক অবস্থা কি হয়? আর কি তুমি আমাকে রেসপন্সিবল মানছো? তুমি ভাবছো যে আমার জন্য তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছে? তুমি জানো সে সময় আমি কলকাতায় ছিলাম। দেখো, আমার যেটা মনে হয়েছে আমি পুলিশকে জানিয়েছি, আমি তোমাকে জানাতে বাধ্য নই। আর এরপর যদি তোমরা আমাকে এইভাবে বিরক্ত করো, যদি আমার কাছে বারবার আসো, তাহলে আমি পুলিশকে জানাতে বাধ্য হব। শাট আপ! পুলিশ দেখাচ্ছ? পুলিশ দেখাতে এসেছো তুমি আমাকে? কে করে পুলিশে? তো গলা নামিয়ে কথা বলো। আর যদি তোয়াক্কা নাই করো, তাহলে এখানে এসেছো কেন? কিসের জন্য এসেছো? তোয়াক্কা না করলেই মঙ্গল, তোয়াক্কা না করলেই ভালো। তবে আমি সত্যিই বুঝতে পারছি না, যদি তোমরা তোয়াক্কা নাই করো, তাহলে সমস্যাটা কোথায়? কিসের এত সমস্যা? একটা ভদ্র বাড়িতে যখন পুলিশ আসে না শবনম, তখন সেই ভদ্র বাড়িটার কতটা মান সম্মান হানি হয়, বোঝো সেটা? বুঝবে তুমি? বুঝবে না কেন বলো তো? তোমরা সবাই অভ্যস্ত, ভেরি সরি টু সে, তোমাকে এভাবে আঘাত দিয়ে তোমার মনে হার্ট করে আমি কথাটা বলতে চাইনি, কোনোদিনও বলিনি, কিন্তু আজকে ঘটনাটা এমন ঘটলো না শাবনাম, এই কথাটা আমার না বলে কোনো উপায় রইলো না। তোমরা এসবে অভ্যস্ত। তোমাকে একটা কথা বলি রোহিণী দি, একটা ভদ্র বাড়িতে যদি পুলিশ আসে, সেই ভদ্র বাড়ির যত না অপমান হয়, একজন খুনি যদি সেই ভদ্র বাড়িতে লুকিয়ে থাকে না, সেই ভদ্র বাড়ির অপমানটা আরো বেশি হয়। কি বলতে চাইছো তুমি? আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে তুমি খুনি বলতে চাইছো? আমি তোমার স্ত্রীকে মেনশন করিনি যশ, আমি শুধু আমার সন্দেহের কথা জানিয়েছি। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, আর তার পেছনে কারোর হাত ছিল। আমি শুধু সেই সন্দেহের কথা পুলিশকে জানিয়েছি। এবার পুলিশ তদন্ত করবে, তদন্ত করে দেখবে
যদি সে কোনো অন্যায় না করে থাকে তাহলে ব্যাস, আর চিন্তা কিসের, ভয় পাওয়ার তো কিছু নেই। আমি বললাম যে রোহিণী চৌধুরী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি বললেই তো আর হয়ে গেল না। সে যদি কিছু না করে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তো ভাবছো কেন তোমরা? কেন শুধু শুধু এত টেনশন করছো? টেনশন? কিসের টেনশন? টেনশনের কোনো ব্যাপার নেই তো। অ্যাকচুয়ালি কি বলো তো, সাধারণ মানুষ তো আর এত কথা জানবে না যে তুমি শুধুমাত্র সন্দেহের তালিকায় আমার নামটা রেখেছো বলে বাড়িতে পুলিশ এসছে। তারা জাস্ট দেখবে বাড়িতে পুলিশ এসছে, একটা ভদ্র বাড়িতে পুলিশ এসছে। বাবা, তা লোকের কথায় কবে থেকে তুমি গুরুত্ব দিতে শুরু করলে রোহিণীদি? না মানে যাকে ডিভোর্স দিলে তাকেই আবার তুমি বিয়ে করলে, আর তুমি লোকের কথায় গুরুত্ব দেওয়ার কথা বলছো? না, আমি একবারও বলিনি তুমি কোনো অন্যায় করেছো, তুমি লোকের কথায় গুরুত্ব দেওয়ার কথা বললে তো তাই আমি কথাটা তুললাম। আর কি বলো তো, আইনের কাছে না সাধারণ অসাধারণ বলে কিছু হয় না। আমার যাদেরকে নিয়ে মনে সন্দেহ তৈরি হয়েছে আমি তাদের নাম বলেছি, ব্যাস, আর কিছুই না। আমার যাকে মনে হবে আমি তার নাম বলবো। আর আমি সত্যিই চাই যারা আমার সাথে অন্যায় করেছে, যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাদের মুখোশ ছিঁড়ে ফেলতে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করানোটা আপনার দায়িত্ব। আপনি বিশ্বাস করালেই আমরা বিশ্বাস করব। দেখুন মিস্টার ঘোষ, আমরা কিন্তু আপনার কল লিস্ট চেক করেছি। কল লিস্ট চেক করে দেখেছি যে আপনি শ্যামল দাস নামে একজনকে বারবার করে ফোন করেছেন। আপনি কি বলতে পারেন এই শ্যামল দাস কে? দেখুন স্যার, অনেক পেশেন্ট তো অনেক বিষয় নিয়ে দেখাতে আসে, তো তাদের মধ্যে হয়তো আমি কাউকে ফোন করতে পারি ওই মেডিসিনের জন্য। সেভাবে তো কাউকে মনে নেই স্যার। না ঠিকই তো, এত কথা কি আর মনে রাখা সম্ভব? তবে দেখুন, এই শ্যামল দাসকে কিন্তু আমরা ধরবই, আর ধরার পর একদিন আপনার সামনেও দাঁড় করাবো। তখন যদি ওনার পেশেন্ট ছাড়া অন্য কোনো পরিচয় বেরোয়, সেক্ষেত্রেও আপনি একই কথা বলবেন তো? দেখুন মিস্টার ঘোষ, আমরা আপনাকে একটা শেষ সুযোগ দিতে চাইছি, লাস্ট চান্স। অন্য কোনো পরিচয় বেরোবে না স্যার। কি পরিচয় বেরোবে বলুন? দেখুন, আমরা মনে করছি যে শবনম খাতুনকে ডুবিয়ে দেওয়ার পেছনে আপনার হাত আছে। কি বলছেন স্যার? শবনম আমার সেম ব্যাচের না হলেও শবনম আমার জুনিয়র, একই কলেজে আমরা পড়াশুনো করেছি। তাছাড়া এর আগেও আমার বন্ধুর বউ ছিল, একসঙ্গে আমরা অনেক কাজ করেছি, আমরা অ্যাসোসিয়েটেড স্যার। মানে আপনি কি করে এরকম একটা কথা ভাবলেন স্যার, আমি কিছুতেই বুঝতে পারছি না। শবনম কি এরকম কোনো কথা বলেছে আপনাদের? দেখুন মিস্টার ঘোষ, শবনম কি বলছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমরা কি বলতে চাইছি সেটাই আসল ব্যাপার, আর সেটাই আপনাকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। দেখুন, আমরা মনে করছি আপনার অ্যাক্টিভ রোল আছে এই শবনমকে ডুবিয়ে দেওয়ার পেছনে বা ডোবানোর চেষ্টা করার পেছনে। এই যে দেখুন, আপনি যদি সব সত্যি কথা আমাকে বলেন তাহলে কিন্তু আপনার বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আপনি যদি কোনো কিছু লুকানোর চেষ্টা করেন, দেন আই এম সরি টু সে আপনার সামনে কিন্তু একটা বিরাট বিপদ আসতে চলেছে। আপনি তখন সেটা সামলাতে পারবেন তো? কি আশ্চর্য স্যার, কেউ আমাকে সন্দেহ করবে আর তার কথায় আপনি আমাকে এখানে ডেকে এনে জোর করে আমাকে দিয়ে স্বীকার করিয়ে নেবেন? এটাও তো হয় না স্যার। না না, তা কি করে হয়? তা কখনো সম্ভব নাকি? দেখুন, আপনার যদি মনে হয় আমরা আপনার কাছ থেকে জোর করে সব কথা আদায় করতে চাইছি, তাহলে আপনি ছেড়ে দিন, আমরা যা করার করে নেব। তবে আপনার এগেন্সট একটা এফআইআর হয়েছে, সেটা আপনি জানেন তো? আমরা তো বুঝতেই পারছি না এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারে। কি ঘটনার কথা বলছো তোমরা? না, এই যে তোমাদের মধ্যে একটা যে গুড রিলেশন ছিল, তুমি রোহিণী চৌধুরীকে সন্দেহের তালিকায় রাখছো, এটা মানতে বড্ড অবাক লাগছে।
গুড রিলেশনশিপ ছিল না ব্যাড রিলেশনশিপ ছিল সে ব্যাপারে কিন্তু আমি কাউকে কিছু বলিনি, আর তোমাদেরও জানার কথা না। আর যদি সত্যি গুড রিলেশনশিপ থাকতো না তাহলে এর আগে হসপিটালে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটতো না। আর কি বলতো, সম্পর্ক ভালো তো এক তরফ থেকে হয় না, দু তরফ থেকেই হয়। যদি সত্যি সম্পর্কটা ভালো থাকতো তাহলে এই 1-1.5 মাসের মধ্যে আমার আর রোহিণী চৌধুরীর স্ট্যাটাস এইভাবে বদলে যেত না। সেই ব্যাপারে নিশ্চয়ই তোমরা কিছু বলবে না। বললাম তো, জীবনে প্রথমবার আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, আমি তো তোমার সাথে কোনো কথা বলছি না, ওরা আমাকে কাউন্টার করলো তাই আমি ওদেরকে আনসারটা দিলাম। তুমি কেন এর মাঝখানে কথা বলছো? আর হ্যাঁ, আমি জানি যে তুমি তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু কি বলো তো যশ, আমার মনে হয় না তুমি জীবনে কোনোটাই সঠিক সিদ্ধান্ত নাওনি, নিতে পারোনি। তোমার সব সিদ্ধান্তই ভুল, কারণ তুমি একটা টোটালি কনফিউজড লোক। কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতে পারো না। আর তুমি এমন একটা মানুষ না যে মুখে এক কথা বলে কিন্তু কাজের বেলায় আরেকটা কাজ করে।